যেহেতু ক্লাস রেকর্ডিং শুরু হয়েছে সেহেতু আমি আবার শুরু থেকে বলি, যেহেতু রেকর্ডেড ক্লাস এটা। 1 নম্বর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দেবা। 2 নম্বর হচ্ছে তোমরা আগামীকাল রাত 9টায় তোমাদের কুইজ 2 অনলাইনে এমসিকিউ সিস্টেমের কুইজ, যেটার সিলেবাস হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই ওয়াটার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সব কিছু ওই যেখানে তোমাদের কুইজের লিঙ্ক, সেখানেই কিন্তু এই যে বইটার এই যে লিঙ্কটা দেওয়া আছে, আহমেদান রহমান চ্যাপ্টার 20 পিডিএফ 1.9 মেগাবাইট। ইতিমধ্যে ডাউনলোড না করে থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবা। বাই দিস টাইম তোমাদের ডাউনলোড করে রাখার কথা এটা। আর এখানে কি কি পড়তে হবে সেটা কিন্তু এই পৃষ্ঠার মধ্যে বা এই ফাইলটার মধ্যে যে লাল কালি দিয়ে টিক মারা আছে, যেগুলো পড়তে হবে। এখন যেহেতু এমসিকিউ সিস্টেম, চোখ বুলায় যাবা কোথায় কি আছে, একদম লাইন বাই লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নেই। যেমন এই নামগুলো যেগুলো বুলেট দেওয়া আছে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এইখানে যেটা টেবিলের মধ্যে প্রত্যেকটারই সুবিধা অসুবিধাগুলো পড়ে বুঝে রাখবা, দেখবা তাহলে সহজে অ্যান্সার করতে পারতেছো। তারপরে এই যে ছবিগুলো, এই ছবি হয়তো কুইজে দেবে না, আবার ছবি থাকলেও ছবি আঁকতে দেবে না, ছবি দিয়ে হয়তো বলতে পারে এটার নাম কি, যদি ম্যাক্সিমাম হয় এরকম হতে পারে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এখন এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে এই যে 3 রকমের নাম আছে, এটার ছবি বইয়ে ছিল না, কাজে আমি একটা এক্সট্রা পেজ এখানে ঢুকাই দিছি, এটা তোমাদের কাছে অলরেডি আছে হয়তো। হ্যাঁ, রিং সিস্টেম হচ্ছে চারপাশের রিং, পাইপটা বড় থাকে, মোটা থাকে, মাঝখানের পাইপগুলো ছোট থাকে, ফলে পানি চারপাশে পাইপ দিয়ে যায়, সেখান থেকে সব ভিতরের দিকে ঢোকে, প্রবেশ করে। আর এই গ্রিড আয়রন সিস্টেমে পানি যেদিক থেকে আসে ঢুকে সবগুলোতে পর্যায়ক্রমে ঢুকতে থাকে, যেহেতু সবগুলোরই ডায়ামিটার সেম, যেদিক থেকে ইনপুট হয় সেদিক থেকেই ঢোকে। আর রেডিয়াল সিস্টেম হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন জায়গায় যে ট্যাঙ্কি টুঙ্কি থাকে ছাদের উপরে, বড় ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কি, ওই ধরনের সিস্টেম। একটা পাইপ দিয়ে এরকম ডট ডট লাইন দিয়ে দেখানো আছে, পাইপ দিয়ে পানিটা এসে ট্যাঙ্কিতে ওঠে, তারপর সেখান থেকে চারপাশে ছড়ায় পড়ে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিজার্ভার বলে দিছে, হ্যাঁ, ট্যাঙ্কি সিস্টেম, পানির ট্যাঙ্কি সিস্টেম। এছাড়া এই লুপ আর ব্রাঞ্চ নেটওয়ার্ক বলে দুটো জিনিস আছে। ব্রাঞ্চ নেটওয়ার্ক মানে এরকম, আর লুপ মানে হচ্ছে প্রত্যেকটা নোড, যেখানে যেখানে পানি খরচ হয় এটাকে নোড বলে, একাধিক পথের সংযুক্ত থাকে। কাজে দুইটার সুবিধা অসুবিধা আছে, যেই সুবিধা অসুবিধাগুলো এখানে বলা আছে। ডেফিনেটলি লুপ নেটওয়ার্কে খরচ বেশি, ভাল্ব বেশি, কিন্তু সুবিধা হচ্ছে কন্ট্রোল ভালো, এবং কোনো একটা জায়গায় নষ্ট হলে পানি সাপ্লাই বন্ধ হয় না, অন্য বিকল্প পথে পানি আসবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে যে ওখানে জীবাণু জন্মানোর টাইম পায় না ইত্যাদি, এগুলো ওখানে পড়ে নেওয়া। তারপরে আমাদের প্রতিদিনের ডিমান্ডের আমরা যে হিসাব করি, সেটা আমরা হিসাব করি সাধারণত ট্যাঙ্কির সাইজ হিসাব করি। ট্যাঙ্কির সাইজ হিসাব করি আমরা অ্যাভারেজ ফ্লো দিয়ে, অর্থাৎ 24 ঘন্টা যে পানি ব্যবহার করে সেটাকে 24 দিয়ে ভাগ করে অ্যাভারেজ ফ্লো রেট ধরে আমরা, বা অ্যাভারেজ ধরে একটা ট্যাঙ্কি সাইজ। কিন্তু যখন পাইপ ডিজাইন করব, পাইপ ডিজাইনের সময় আমাদের পিক ডিমান্ডের কথা ডিজাইন করে চিন্তা করে হিসাব করতে হয়। অর্থাৎ যখন সবাই মিলে পানি ব্যবহার করে, রাত্রেবেলা তো খুব পানির ব্যবহার কম, কাজেই আমাদের অ্যাভারেজ ফ্লোর চেয়ে অনেক বেশি রেটে পানি ফ্লো করে যখন পিক ডিমান্ডের সময়। সেই পিক ফ্যাক্টর বলে এটাকে, এই যে সবচেয়ে উঁচু জায়গাটা অ্যাভারেজের তুলনায় কত গুণ বড় সেটাকে বলে পিক ফ্যাক্টর, ঠিক আছে। সেই পিক ফ্যাক্টরের ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরতে বলছে। যেমন সবচেয়ে কম ধরতে বলছে সিটি কর্পোরেশন, যেখানে ডিমান্ড অনেক হাই কিন্তু পিক ফ্যাক্টর কম। কিন্তু রুরাল এরিয়াতে ডিমান্ড কম কিন্তু পিক ফ্যাক্টর বেশি। এর কারণ হচ্ছে রুরাল এরিয়ার জীবনযাত্রা একমুখী, সবাই একই সময় স্কুলে যায় বা এসে যায়, জ্যাম ট্যাম নাই রাস্তায় তেমন একটা হয়তো, কাজেই সবাই ওই সময় বেশি ব্যবহার করে পানি। কিন্তু সিটি কর্পোরেশনের মতো বড় সিটিতে যেহেতু অনেক ধরনের পেশার মানুষ আছে, রাত্রেবেলাও কলকারখানা চলে, সেই জন্য কিছু মানুষ দিনে গোসল করে, কিছু মানুষ রাত্রে গোসল করে, ফলে অ্যাভারেজ ডিমান্ডে অনেক বেশি দেখায়। ফলে একমুখী না, মানে এই ধরনের একটা সময় সবাই বেশি পানি ব্যবহার করে, অন্য সময় হয় না, এরকম মানে সবসময় কেউ না কেউ পানি ব্যবহার করতেছে। কাজে পিক আর অ্যাভারেজের মধ্যে খুব একটা বেশি গ্যাপ থাকে না, সেই জন্য পিক ফ্যাক্টরটা 1.5 ধরা হয়েছে। আচ্ছা, আর এইটা আমরা শিখাই নাই তোমাদেরকে, এটা যখন ওয়েস্ট ওয়াটার পড়বা তখন এটা একটা অঙ্ক করাবো, কাজে এটা এই মুহূর্তে জরুরি না। কিন্তু এই ফিগারটা একটু দেখে রাখে কেউ যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, বুঝতে না পারলেও সমস্যা নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনগুলো হচ্ছে পাম্পিং কার্ভ, হ্যাঁ, আর এই যে বাঁকা লাইনটা হচ্ছে ডিমান্ড কার্ভ। অর্থাৎ পানি সারাদিনে কত ব্যবহার হয়, আস্তে আস্তে পানি ব্যবহার বাড়তে, মানে এটা সকাল থেকে 24 ঘন্টা পর্যন্ত টোটাল যত লিটার পানি, ধরো এখানে 100 লিটার পানি বা 100% পানির প্রথম 4-5 ঘন্টায় বা 6 ঘন্টা সামান্য পানি ব্যবহার হয়,
তারপরে পানি দ্রুত ব্যবহার হওয়া শুরু করে, আবার লাস্টের রাত্রের দিকে আস্তে আস্তে পানির ব্যবহার কমে যায়, যেহেতু তখন ডিমান্ড কম থাকে। তা আমরা যদি পাম্পিং করি 24 ঘন্টায় পাম্প চালায় রাখি, তাহলে পাম্পিং আর ডিমান্ডের মধ্যে গ্যাপ থাকে, যেখানে ডিমান্ড যা তার তুলনায় পাম্পিং বেশি, আবার এই জায়গায় ডিমান্ড যা তার তুলনায় পাম্পিং কম। এটার চেয়ে ভালো হয় যদি আমরা সবচেয়ে হাই ডিমান্ডের সময় পাম্প করি, তাহলে পাম্পটাকে কিছু রেস্ট দেওয়া যায়। সেক্ষেত্রেও এই যে এই ডিমান্ডের থেকে পাম্পিং এখানে কম, ডিমান্ডের থেকে পাম্পিং বেশি, কাজে এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের আসলে রিজার্ভার ট্যাঙ্কিগুলো লাগে, অতিরিক্ত পানিটা ধরে রাখার জন্য, আর যখন অতিরিক্ত ডিমান্ড থাকে তখন অতিরিক্ত পানি সাপ্লাই করার জন্য। তো এটা আমরা নেক্সট ইসে শিখব। লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইনের জন্য আমাদের হ্যাজেন উইলিয়াম এই যে এই ইকুয়েশনটা ব্যবহার করা। এখানে H/L হচ্ছে হেড লস পার ইউনিট লেন্থ অফ পাইপ। তো এটাকে যখন এই ইকুয়েশনটাকে ঘুরায় লেখে তখন এরকম একটা জিনিস হয়, যেখানে এই সি এর ভ্যালুটা হচ্ছে পাইপের ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট, মানে যত বেশি স্মুথ পাইপ হবে পানি তত দ্রুত যাবে, হেড লস তত কম হবে। কাজে সি যখন বড়, এটাকে ঘুরায় লিখলে হেড লস তখন কম হয়, আর সি যখন ছোট অর্থাৎ পাইপটা যখন রাফ তখন হেড লস বেশি হয়। কাজে এই ফর্মুলা থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে কিউ এর উপর পাওয়ার 1.85, যেখানে ডি এর উপর পাওয়ার মাত্র ডি এর উপর পাওয়ার মাত্র না, অনেক 4.87, মানে 5-এর কাছাকাছি। তার মানে ডায়ামিটার সামান্য একটু বাড়ালে হেড লস অনেক কমে যাবে, অর্থাৎ নিচে তো এটা ফিগারটা যেহেতু নিচে হরে, কাজে এটা সামান্য একটু বাড়লে যেহেতু পাওয়ার 5, এটার উপর মানে ড্রাস্টিক ইম্প্যাক্ট পড়বে, মানে সামান্য ডায়ামিটার বাড়ালে হেড লস অনেক কমে যায়। কিন্তু কিউ যদি বাড়ায় দেওয়া হয় হেড লস অতটা বাড়ে না, মানে কিউ এর তুলনায় ডি এর প্রতি বেশি সেন্সিটিভ। তো এই প্রিন্সিপালটা আমাদের সবসময় মনে রাখতে হয় যখন আমরা পাইপ নেটওয়ার্ক ডিজাইন করি বিল্ডিংয়ে। যেখানেই আমাদের দেখি যে হেড লস বা ফ্রিকশন লস বেশি হচ্ছে, সেখানে আমরা পাইপটা একটু বাড়ায় দিই, অর্থাৎ 1 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি দিই, অথবা 1/2 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি দিই, দিলেই দেখা যায় হেড লস ড্রাস্টিক্যালি কমে যায়। তো এটা টেস্ট করে, এই ফর্মুলাতে টেস্ট করে তারপর লিখতে হয়। আর এই চ্যাপ্টার আর কি আছে, যে ব্রাঞ্চ নেটওয়ার্ক, লুপ নেটওয়ার্কের আমাদের অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু ফাইনালে না মিড টার্মে আসছিল, তাই না? আসছে? আসে নাই, তাহলে এটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। যদিও এই অঙ্কটা, এবং আমরা ক্লাসে মনে হয় অঙ্ক করে দিছিলাম, তাই না? করছিলাম। এই অঙ্কটা খুবই লেন্দি, আমরা পরীক্ষার আগে দিয়ে আরেকবার এটা রিভাইজ দিয়ে দেবো, যাতে, কিন্তু কুইজের জন্য এটা ইম্পর্টেন্ট না, কুইজে তো এই অঙ্ক আসার প্রশ্নই আসে না, ঠিক আছে? আমরা এই অঙ্কটা রিভাইজ দিয়ে দেবো, এবং কুইজে যখন দেবো এরকম 2 লুপ পুরা ক্যালকুলেশন করতে দেবো না, হয়তো আমি 1, 2 এরকম এই কলাম পর্যন্ত, হয়তো H0/L পর্যন্ত কলাম পর্যন্ত হিসাব করা থাকবে, তোমাদের এর পর থেকে হিসাব করতে হবে, এরকম হতে পারে, ঠিক আছে? কাজেই এটা পরবর্তীতে আমরা দেখবো। এই চ্যাপ্টারে এই পর্যন্ত, এর বেশি আর কিছু নাই। কাজে এইখান থেকে কুইজের মধ্যে কী কী কোশ্চেন আসতে পারে? আসতে পারে এই হার্ডি ক্রস মেথডে যে নামটা, এই যে আমরা লুপ নেটওয়ার্ক অ্যানালাইসিস করে এই প্রসেসটার নাম কি, হার্ডি ক্রস মেথড, দেখো আন্ডারলাইন করা আছে লালে, খুব সহজে খুঁজে বের করতে পারবো যদি কোশ্চেনে থাকে এটা। তারপর কি আছে, হেড লসের, যেমন একটু বললাম যে হেড লসের সাথে বেশি সেন্সিটিভ কে, বললাম ডায়ামিটার বেশি সেন্সিটিভ, ফ্লো রেটের চেয়ে ডায়ামিটার বেশি সেন্সিটিভ হেড লস কমানোর জন্য। ডায়ামিটার বাড়ায় দিলে হেড লস অনেক কমে যায়, এই ফর্মুলা দেখলেই সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা একটা কোশ্চেন। তারপর ধরো যে কোফিশিয়েন্ট, রাফনেস কোফিশিয়েন্ট, 140 মানে স্মুথ পাইপ, আর 100 মানে রাফ পাইপ, মানে যত বাড়বে তত স্মুথ পাইপ হবে, হেড লস তত কম হবে। তারপরে আর কি আছে, আরও আছে যে পিক ফ্যাক্টর সিটি, বড় বড় সিটিতে কম হয়, ছোট সিটিতে বেশি হয়, কারণ ছোট সিটিতে রাত্রে দিনে অত বেশি কর্মসংস্থান নাই, কাজে সবাই একই টাইমে ঘুমাইতে যায়, একই সময় ঘুম থেকে ওঠে, ব্যাপারটা অনেকটা ওরকম, সেই জন্য সবাই একই সাথে পানি ব্যবহার করা শুরু করে। কিন্তু বড় সিটিতে যেহেতু 24 ঘন্টায় কেউ না কেউ কাজ করে, কেউ না কেউ পানি ব্যবহার করে, সেই জন্য অ্যাভারেজটাই ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো দিনে, ফলে পিক ফ্যাক্টর তেমন একটা বেশি হয় না, সবাই একসাথে হয় না। 50% লোক সকাল 9টায় অফিস যাবে, তার 8টায় গোসল করবে, আরও 25% লোক বিকাল 6টায় অফিস যাবে, শিফটে কাজ করে তারা কলকারখানায়, কারণ বড় সিটি মানে ওখানে বড় বড় কলকারখানা, কর্মসংস্থান আছে, এই জন্য পিক ফ্যাক্টরটা এখানে কম। পাইপ ডিজাইনের সময় এটা কাজে লাগে। আর ট্যাঙ্কের ডিজাইনের সময় আমরা এই পিক ফ্যাক্টর না, পাইপ ডিজাইনের সময় পিক ফ্যাক্টরটা কাজে লাগে। আর ব্রাঞ্চ এবং লুপ নেটওয়ার্কের সুবিধা অসুবিধাগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে আসলে রিজার্ভার সিস্টেম, আর সার্কুলার ডিজাইন হচ্ছে চারপাশ দিয়ে মোটা পাইপ থেকে মাঝখানে ভিতরে ছোট ছোট পাইপ থাকে, ফলে পানিগুলো বাইরে থেকে ভেতরের দিকে ঢোকে সবসময়। আর গ্রিড আয়রনে সবগুলো পাইপ একই সাইজের হয়। বেসিক্যালি পুরা
চ্যাপ্টারের মধ্যে এই তো আছে। ও আর ডাইরেক্ট পাম্পিং, গ্র্যাভিটি ফ্লো সিস্টেম আর পাম্পিং উইথ স্টোরেজ সিস্টেম। ঢাকা শহরে আমাদের বেশিরভাগ বাসাতে এই ধরনের সিস্টেম, পাম্পিং উইথ স্টোরেজ সিস্টেম। ডাইরেক্ট পাম্পিংয়ে কোনো উপরে বা নিচে কোনো ট্যাঙ্কি থাকে না, ডাইরেক্ট পাম্প করে কলে পানি চলে যায়, কাজেই এটা পাওয়ার চলে গেলে মুশকিল, আর লিকেজ হলে অনেক বেশি পানি লস হয়। এটাতে লিকেজ হলে যখন খালি পাম্প চলে তখনই পানি লস হয়, কিন্তু সমস্যা হচ্ছে যখন পাম্প চলে না তখন ওই লিক দিয়ে বাইরের ময়লা পানি ভিতরে ঢুকে যেতে পারে। এখানে ময়লা পানি ঢোকার চান্স নাই, এখানেও নাই চান্স, কারণ সবসময় প্রেশারে থাকে। তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। আমার মনে হয় ক্লাসে আর রেকর্ড করার প্রয়োজন নাই, আমরা রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আমি এই রেকর্ডটা তোমাদের ইউটিউবে আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে।